গুড মর্নিং এভরিওয়ান, আমাদের পঠন পাঠনের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাস হবে ইডিয়মস এর উপর। চলো দেখি কি কি কোয়েশ্চেন রয়েছে। আগের দিন আমরা সিনোনিম এন্ড কোয়েশ্চেন করেছিলাম, দুদিন করেছি, আজকে একটু চেঞ্জ করার জন্য ইডিয়ম করছি। ভোক্যাবের গুরুত্ব অনেক বেশি, তাই ভোক্যাবটাই বেশি ফোকাস করা উচিত শুরুতে, ঠিক আছে? এবং এখানে যে কোয়েশ্চেন গুলো আজকে আনা হবে সেই কোয়েশ্চেন গুলো কমপ্লিটলি পঞ্চায়েত এবং অন্যান্য স্টেটের যে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো, না এগুলো কমপ্লিটলি স্টেটের উপর বেস করে, যাতে তোমার একটা ব্রিফ আইডিয়া হয় যে কোয়েশ্চেন কেমন হয়। এবং ইডিএম কিন্তু অন্যান্য জিনিস যেমন খানিকটা সহজ হলেও ইডিএম কিন্তু সহজ হয় না। মানে সহজ বলতে কি, যেগুলো খুব প্রচলিত সেগুলো বাইরেও কিন্তু এখন কোয়েশ্চেন করা হচ্ছে, তাই একটু ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে? চলো দেখি। বলছে who's the meaning of the underlined idiom? আচ্ছা, বলছে প্লিজ বি as brief as you can, I have other fish to fry। বলছে ব্রিফ ব্রিফ মানে সংক্ষেপে, বলছে যতটা সংক্ষেপে বলা যায় ততখানি সংক্ষেপে বলো। কেন? আমার অন্য একটা মাছ ভাজা রয়েছে, এটা তো নয়, আদার ফিশ টু ফ্রাই। বা এটা দেখো ছবিতে লেখা আছে বিগার ফিশ টু ফ্রাই। পরীক্ষাতে হয় আদার দেবে বা বিগার ফিশ ফ্রাই। মানে কি, আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিরকম? ধরো আজকে তোমার পরীক্ষা রয়েছে এবং তোমার বন্ধু তোমাকে ঘুরতে লেগেছে, ঠিক আছে? তো ডেফিনেটলি তুমি কোন চুজ করবে যেটা বেশি ইম্পর্টেন্ট। তখন তুমি বন্ধুকে কি বলবে যে আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। তুমি তো বন্ধুর সাথে ঘুরতে যাবে না, তুমি পরীক্ষা দিতে যাবে, তাই না? তো সেই আদার ফিশ টু ফ্রাই বা বিগার ফিশ টু ফ্রাই, বা ভাবো তোমার কাছে একটা পুঁটি মাছ আছে আর একটা তোমার কি বলে জানো, ওইটা কি বলে, ইলিশ মাছ আছে। তুমি কোনটা চুজ করবে? হয়তো ডেফিনেটলি ইলিশ। দেখো বিগার ফিশ বা আদার ফিশ টু ফ্রাই মানে আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ রয়েছে। দেখো, টু কুক দ্য তো হবে না, বা যেটা আমরা মিনিং করি। টু টেক রেস্ট মানে রেস্ট নেওয়া, এইটাও হবে না। সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড, কোন অপশনটা হবে? যে আমার কাছে আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা আমাকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এখন তুমি বুঝতে পরে ইংরেজিটা দেখি। পরীক্ষা দুটোই দিতে পারে, না হয় আদার খ্রিস্ট প্রায় বা বিগার খ্রিস্ট প্রায়। এরপরে কি রয়েছে দেখো, বলছে যে ইডিয়মটা দেওয়া আছে তার মানে, বলছে আ ক্লোজ সেভ লেখা আছে বাই বাই হচ্ছে চাই, মানে খুব সামান্য ন্যারো এসকেপে বেঁচে গেছে। কি বললাম? অল্পের বা ন্যারো এসকেপে। দেখবে আমরা অনেক সময় বলি যে কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল, তার মানে কি একটু ক্লোজ সেভ কথা বোঝাতে গেছে। সেভ করা মানে দেখবে ছেলেরা আগেকার সময়, এখন তো ট্রিমার ট্রিমার চলে আই গেস, কিন্তু আগেকার সময় ওই ব্লেড ফিঙ্গার দিয়ে শেভ করা হতো এবং সেটা অনেক বেশি রিস্কি। ওই জন্য কি করা হতো, দেখে দেখে খুব সচেতন ভাবে করা হতো। ক্লোজ সেভ মানে অল্পের জন্য বেঁচে যাওয়া, আমি একটুর জন্য কাট লাগা থেকে বেঁচে গেছি, ঠিক আছে? দেখো কি হবে, আর ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, কোনো একটা বিপদ থেকে অল্পের জন্য একটু কানের পাশে কানের ধার দিয়ে চলে গেছে, ঠিক আছে? সাটিল মানে হচ্ছে, সাটিল যেটা বেশি জোরালো নয়, হালকা পাতলা, ঠিক আছে? যে ধরো তুমি কোনো একটা ডিমান্ড করছো, তুমি বেশি ডিমান্ড করছো না, অল্প অল্প বলছো, গলা বাজাচ্ছো না, সেটা কোনো সাটিল। আমি এটা একটা এক্সাম্পল দিলাম। শর্ট হেয়ার তো হবে, হেয়ারলেস কি? দেখো এগুলো হেয়ার হেয়ারলেস কি কেন দিয়েছে বলো তো? কারণ ওই শেভিং করা হয়, তাই জন্য এগুলো হবে না। আর ক্লোজ সেভ মানে খানিকের জন্য অল্পের জন্য বেশি, ঠিক আছে? আন্ডারলাইন করার যে ইডিয়াম সেটা মানে বলতে হয়। বলছে হিজ আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ওয়াটার। দেখো দেওয়া আছে এখানে মিনিং, आपको हम पे भरोसा नहीं, भरोसा करना, যাই হোক। দেখো হোল্ড ওয়াটার মানে কি, দেখবে, দেখো হোল্ড ওয়াটার মানে জল ধরতে পারছি কি পারছি না। যখন আমরা কোনো মগ বালতি বা কোনো কন্টেনার কিনতে যাই, আমরা কি দেখি লিক আছে কি নেই। যদি তুমি একটা মগ কিনতে যাও, বালতি কিনতে যাও, কি চেক করবে? যে ডিউরেবল কিনা, ভেঙে যাবে কিনা, বা তার মানে কোনো ফুটো আছে নাকি। ফুটো থাকলে তো বেরিয়ে আসবে। একইভাবে তুমি যখন কোনো ব্যক্তিকে ভরসা করবে তখন কি দেখবে, সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা আছে কিনা। তাকে যদি তুমি ভরসা করে কথা বলো, মানে তুমি যদি তাকে কোনো জল দাও, তো সেই জলটাকে তার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, সেই কথাটাকে তার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। মানে হোল্ড, আই ক্যান হোল্ড ওয়াটার মানে আমার বিশ্বাসযোগ্যতা রয়েছে। যদি আমাকে কেউ এসে কোনো সিক্রেট বা কোনো কথা বলে, তো সেটাকে আমি গোপন রাখতে পারি, ঠিক আছে?
তো বলছি তার কথাগুলো মনে হচ্ছে বিশ্বাসযোগ্য নয়, না আর্গুমেন্ট, সে যে আর্গুমেন্ট গুলো দিচ্ছে সেটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে হোল্ড ওয়াটার মানে টু হ্যাভ এফেক্ট, এটাই হবে। টু ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, প্রভাবিত করা নয়। টু চেক দ্য ফ্লো অফ ওয়াটার, এটা এক্সাক্ট মিনিং, এটা ইডিয়ামের মানে না, ঠিক আছে। সাউন্ড লজিক্যাল ফ্যাক্ট, এটা হবে হ্যাভ এফেক্ট, কোনো প্রভাব থাকা, তার বিশ্বাসযোগ্যতা থাকা, ঠিক আছে। এর মানে হচ্ছে ট্রাস্ট ওয়ার্দি, ট্রাস্ট ওয়ার্দি। মেইডেন স্পিচ, ঠিক আছে। মেইডেন মানে was it was her maiden speech on stage and she performed well, বলছি এটা তার স্টেজে প্রথম পারফরম্যান্স ছিল এবং সে মারাত্মক ভাবে পারফর্ম করেছে। মেইডেন স্পিচ তাকে ছবিটা দেওয়া হয়েছে। রিসেন্ট টাইমে আমরা সকলে জানি কি পরিস্থিতি চলছে, কারেন্ট কন্ডিশন আমরা সকলে জানি। তো ফার্স্ট টাইম আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার ইনস্টাগ্রামে নিজে একটা ভিডিও করেন এবং সেটা পোস্ট করেন, সেটা একটা স্পিচ দেন এবং এটা অনেক ইনস্টাগ্রামে স্পিচ, তাই না? উনি তো সারা স্পিচ আমরা বা বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স যাই, কিন্তু আমরা ইনস্টাগ্রামে অনেক স্পিচ পেয়েছি। মেইডেন মানে একটা মেইডেনের মানে হচ্ছে কুমারী, যেটা তোমাদেরকে আগে দুটো ক্লাসে ক্লাসে আমি ডেফিনেটলি বলেছি। মেইড মানে কুমারী, মেইডেন মানে কুমারী, অল্প বয়সী মেয়ে। আর মেইডেনের আরো একটা মানে যে কোনো কিছুর প্রথম, ঠিক আছে, প্রথমটাকে আমরা বলি মেইডেন। আর স্পিচ মানে বক্তৃতা, তারপরে মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। কোনটা হবে দেখো? আনপ্রিপেয়ার্ড স্পিচ না, আনপ্রিপেয়ার্ড স্পিচ তো নয়, মানে যেটা প্রিপারেশন। প্রাইমারি স্পিচ মানে প্রাথমিক স্পিচ, তাও নয়, ঠিক আছে। সাইলেন্ট স্পিচও হবে, কি হবে? ফার্স্ট স্পিচ, যখন আমি তোমাদের সামনে কোনো প্রথম বক্তৃতা দেবো এবং ব্রিটিশ পার্লামেন্টে যখন কোন নিউ ইলেক্টেড পিএম যে স্পিচটা দেন ওটাকে ওনারা মেইডেন স্পিচ করেন, ঠিক আছে। এবার বলছে the detective went abroad in search of a culprit, but his journey was proved to be a wild goose chase. বলছে ডিটেকটিভ বিদেশে গেছিলেন সেই দোষীকে খুঁজে বের করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বোঝা গেল যে তার জার্নিটা ছিল ওয়াইল্ড গুজ চেস, ঠিক আছে। এবার ওয়াইল্ড গুজ খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো লেখা আছে डॉन को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन नहीं, ডায়লগ 11 মহিলা পুলিশ মিলকে মুঝে ढूंढ रहे, তাই না? তো এবার বলছো যে যে এবার যখন ডন বলছে যে আমাকে ধরা মুশকিল তো নয়, এটা ইম্পসিবল, কোনোদিন ধরা সম্ভব নয়। এবার যেই ব্যক্তিকে ধরা ইম্পসিবল তার পিছনে দৌড়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? যদি আমি ভাবি যে আমি জলকে এইভাবে ধরবো, এটা তো অসম্ভব, কোনোদিনও পসিবল না, তা আমি সেটার চেষ্টা করি। সেরকম সেই যে কালপ্রিট যে ছিলেন, যে দোষী ছিলেন, তার পেছনে যে পুলিশ গেছিলেন, সেটা একটা ব্যর্থ চেষ্টা, যার কোনো ফল পাওয়া যায় না। বা তুমি এইভাবেও ভাবো যে এখানে ঘুষ দিয়ে বলছি না, তুমি জঙ্গলি মুরগি বা মোরগ দেখেছো, দেখবে ভীষণ জোরে চলে, তুমি যদি ধরতে চাও কোনদিনও ধরতে পারবে না। তো এবার চেষ্টাটা করাই ভুল, কেন? কারণ সেটা কোনো প্র্যাকটিক্যালি পসিবল না, তো আমি কেন করতে যাবো? তো ওয়াইল্ড গুজ চেস মানে কোনো অসম্ভব কাজ যার কোনো ফল পায় না, মানে ব্যর্থ চেষ্টা, ঠিক আছে। দেখো কোনটা হবে? এক্সপেন্স মানে মূল্যবান হবে না। ফুল অফ ডিফিকাল্টিস নয় কিন্তু, হ্যাঁ, ডিফিকাল্টিস তো আমরা পড়াশোনা করছি, এটা তো ডিফিকাল্টিস, ফুল অফ ডিফিকাল্টিস, এই মুহূর্তে এই ঘটনা সেই ঘটনা ঘটে, কিন্তু তারপর তো লোক চাকরি পাচ্ছেন, মানে সেটা ওয়াইল্ড গুজ না, কঠিন কিন্তু পসিবল নয়, ঠিক আছে। আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার এইটা হতে পারে, কেন? তিনি যে এত পয়সা খরচা করে বিদেশ গেলেন কালপিটকে, তো সেটা তো কালপিটকে ধরতেই পারলো না। তাহলে কি, যে এমন একটা খরচা করলেন যার কোনো প্রফিটই নেই, এমন একটা কাজ করলেন যার কোনো ফলই নেই, ঠিক আছে। ইন অ্যাডভান্স হবে না, মানে ভুল কুমন্ত্রণা দেওয়া। যেমন আমাদের শকুনি দুর্যোধনকে দিয়েছিল কুমন্ত্রণা, ঠিক আছে, সেটাই কুমন্ত্রণা। টু টেক আফটার, টেক আফটার মানে কিরকম দেখতে, ঠিক আছে। দেখো স্যাফ আলি খান এবং তার ছেলে খানিকটা মোটামুটি একই রকম দেখতে, তাহলে বাচ্চা বাবার মতোই দেখতে। টেক আফটার হচ্ছে হবে রিজেম্বল, রিজেম্বল মানে একই রকম সাদৃশ্য দেখতে হওয়া, ঠিক আছে। আরেকটা ইডিয়ম হয় চিফ অফ দা, সরি,
of the old block, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, দুটো সেম মানে, ঠিক আছে? টু টেক আপ, এটা তো ফ্রেজাল ভার্ব সকলে জানি, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ইভেন্ট, শিপ অফ দ্য ওল্ড ব্লক মানে কি? কোনো একটা ব্লক আছে, গাছের গুড়ি আছে, যেটা পুরনো হয়ে গেছে, তার পুরনো বা নতুন থাকুক হোয়াট এভার, কিন্তু এখান থেকে আমি একটা ছোট্ট অংশ বের করে নিলাম, তো সেটাকে আলাদা রকম দেখতে হবে? গাছের গুড়ির মতো তারই অংশ, যেরকম পিতা, তার সম্পর্ক তার মধ্যে দেখতে হবে, তার মানে একই রকম দেখতে, ঠিক আছে? শিপ অফ দ্য ওল্ড ব্লক, ব্লক মানে এখানে গুড়ি বোঝাচ্ছে, ঠিক আছে? ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, বলছে she is a little under the weather today, দেখে আমরা বলি সিক লিভ নিচ্ছি, মানে কি আমি অসুস্থ হয়েছি তাই লিভ নিচ্ছি। তো এরপর তুমি যখনই দেখো ইংরেজি পরীক্ষার জন্য লাগে, আমরা যখন রিয়েল লাইফেও সেটাকে ইউজ করতে পারবো, তো করবো না কেন? নেক্সট টাইম থেকে যখন কাউকে বলবে যে আমার শরীরটা ভালো লাগছে না, তার পরিবর্তে বলবে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, তাতে বন্ধু বলবে খুব ইংরেজি শিখেছিস, কিন্তু সেটা পাত্তা না দিয়ে তুমি বলবে যে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, যাতে বন্ধুর কাছে গালাগালি হতে পারো, তার দায়িত্ব আমার নয়। দেখ, তাহলে আন্ডার দ্য ওয়েদার মানে কি? দেখো এখানে স্পাইডারম্যান বিছানায় রেস্ট নিচ্ছে, স্পাইডারম্যান তো রেস্ট নেওয়ার লোক নয়, মানে ডেফিনেটলি কোনো অসুস্থ আছে। তো আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ থাকা। যদি বলো যে কেন এটার মানে এরকম, তাহলে এর এক্সাক্ট মানে কিভাবে বোঝায়? অনেক মানে আগেকার সময় জাহাজে সেলাররা বেরোতেন, নাবিকরা বেরোতেন, তো কি হতো, আমার জাহাজটা নৌকার মতো দেখতে ভেবে না, এখানে সেলার বেরিয়েছে, এবং জাহাজের মধ্যে তো রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুর সম্মুখীন হতে হয়। ধরো কোনো সেলার বা নাবিক হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে, তো তখন তাকে কি করা হতো? সে ওয়েদারে মানে কি বলে জানো, জাহাজে দেখবে ডেক থাকে, হ্যাঁ, যা নিচে রেস্ট নেওয়া যায়, তখন তাকে ডেকের নিচে পাঠিয়ে দেওয়া হতো, তুমি গিয়ে রেস্ট নাও। তো ওইখান থেকে কথাটা এসেছে যে আন্ডার দ্য ওয়েদার মানে ওয়েদারের জন্য সে ভেতরে চলে গেছে, আন্ডারে চলে গেছে, ঠিক আছে? তার মানে সে অসুস্থ ফিল করছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিন, কিন্তু তোমার অরিজিন জেনে লাভ নেই, শুধু জানবে যে আন্ডার দ্য ওয়েদার মানে ওয়েদার যদি খারাপ থাকে তার আন্ডারে আছে, মানে হচ্ছে আমি অসুস্থ রয়েছে, ঠিক আছে? আমি ফিলিং, আনসারই বলতে বলে ফিলিং আনওয়েল মানে আমি সুস্থ ফিল করছি না। ইন সাইনিং উইথ দ্য ওয়েদার মানে ওয়েদারের মতো আমার মুড আছে, তা নয়, ঠিক আছে? এই সাইনের তো নয়, স্যাডও নয়, কিন্তু স্যাড একটা মন মরা নয়, কিন্তু অসুস্থ মানে একদম আমার জ্বর সর্দি কাশি হচ্ছে, এই অসুস্থতা, সেই অসুস্থতাকে বলে ফিলিং আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা ইডিয়াম দিয়েছে, তার মানে জানতে চাইছে, বলছে ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার, মাছকে তুমি জলের মধ্যে থেকে বের করে এনেছো, করবে সে, ডিফিকাল্টি ফিল করবে কেন? সে তো মাটির তলায়, তোমাকে যদি আমি জলের তলায় ফেলে দিই, তুমি তো ছটফট করবে, শুধু মাছকেও যদি তুমি জল থেকে বের করে আনো, ছটফট করবে, তাকে লেখা আছে, মিমটা তুমি দেখতেই পাচ্ছ, मैंने यहाँ पर मेरा भाई मुझे निकालना था, তার মানে কি সারতে পড়ে আমি ছটফট করছে, প্রচুর ডিফিকাল্টি, তাই না? কি হবে? ইস আউট অফ ওয়াটার হবে হচ্ছে ফুল অফ ডিফিকাল্টিস, যেই মুহূর্তে তোমাকে আমি তোমার কমফোর্টেবল সিচুয়েশন থেকে বের করে নেবো, সেই মুহূর্তে ডিফিকাল্টি, যেমন তোমাকে ইংরেজি পড়তে হচ্ছে, আমাদের ইংরেজি পড়তে ভালো লাগে না, তো তুমিও কিন্তু ফিশ আউট অফ ওয়াটার, তুমি প্রচুর ডিফিকাল্টিস ফেস করছো, এগুলো তোমার নতুন সব। আশা করি সবাই পড়াশোনা করো, কিন্তু যাদের ভালো লাগে না ইংরেজি পড়তে, তাদের জন্য এটা ফিশ আউট অফ ওয়াটার সিচুয়েশন, মানে কি ভীষণ ফুল অফ ডিফিকাল্টিস। Which choose the idiom that expresses the idea contained in a given sentence. এতক্ষণ কি করলাম, একটা ইডিয়াম দেওয়া ছিল, তার মানে জানতে চাচ্ছি, এবার সেন্টেন্স বলে দিয়েছে, সেই সেন্টেন্সটা বুঝে তুমি তার মানেটা বুঝবে, বুঝে কোন ইডিয়াম বেস্ট এক্সপ্রেস করা যায় সেটা তুমি বলবে। দেখো কি বলেছে, the candidate is sitting late into the night to prepare for the examination, বলে পরীক্ষা আছে, তার জন্য ক্যান্ডিডেট অনেক রাত অব্দি জেগে সে পড়াশোনা করছে। তো রাত জেগে পড়াশোনা কখন করি, কি হবে? এটা হবে গড দ্য মিডনাইট অয়েল। কেন? এখন আমাদের কাছে ইলেকট্রিসিটি রয়েছে, ওয়াইফাই রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, আমাদের মা বাবারা কি বলতেন, আমরা খুপির আলোতে, স্ট্রিট ল্যাম্পের আলোর তলায় বসে বসে পড়েছি, বলতেন তো, হ্যাঁ, যে তোরা কি কষ্ট জানিস, আমরা জানি, আমরা সেই খুপির আলোতে পড়াশোনা করেছি, লণ্ঠনের আলোতে পড়াশোনা করেছি। তা ওরা দিনের বেলা কেন পড়াশোনা করতে যায় কেউ জানে না, কিন্তু
এই অল দ্য মিডনাইট অয়েল মানে মিডনাইটে তুমি অয়েল জ্বালিয়ে কাজ করছো, পুরো তার মানে পড়াশোনা করছো, এবং দেখো বিড়ালটাও পড়াশোনা করছে, রাত জেগে কাজ করছে, তার চোখে ডার্ক সার্কেলস পড়ে গেছে। হ্যাঁ, তাই জন্য আমরা দিনের বেলা পড়াশোনা করবো। তাহলে কোন অপশনটা হবে? বার্ন দ্য মিডনাইট অয়েল মানে রাত জেগে কোনো কাজ করা, হার্ড ওয়ার্ক করে। ঠিক আছে, দেখো দেখো। এরপরে ইডিয়াম আছে ম্যান অফ স্ট্র। স্ট্র মানে হচ্ছে খড়, খড়গুলো দেখবে খড়ের মাঝখানটা ফাঁকা হয়ে যায়। তো এই স্ট্র মানে পাইপ নয়, পাইপ না মানে যেটা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্ক খাই ওটা নয়, এই স্ট্র মানে হচ্ছে খড়। এবার দেখো এটা কি, এটা কাকতারুয়া, ঠিক আছে। কাকতারুয়া মানুষের মতো দেখতে হয় বটেই, কিন্তু তার কি কোনো সাবস্টেন্স রয়েছে, তার ভিতরে কিছু রয়েছে? নেই। তার কি কোনো নিজস্ব মতামত রয়েছে, তার কি কোনো পার্সোনালিটি রয়েছে, তার কোনো মরালিটি রয়েছে? কোনো কিছু না, সে তো মানুষই না, সে খালি মানুষের মতো দেখতে। না তার বিচার আছে, না তার বুদ্ধি আছে, না তার মরালিটি আছে, না তার শরীরে কোনো শক্তি রয়েছে, কিছু তো নেই। ঠিক আছে, ম্যান অফ স্ট্র মানে কি? কোনো উইক ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যার কোন রকমের স্ট্যান্ড নেই। হ্যাঁ, মানে আমার কোন সিচুয়েশন হয়েছে সেখানে আমার কোনো মতামতের জড়িয়ে নেই, আমার মতামতটা ভীষণ উইক। ঠিক আছে, দেখ কোন অপশনটা হবে? আ কম্বিনেশন অফ টু পিপল দ্যাট ইজ পারফেক্ট ইন এভরি ওয়ে, বলছে দুটো মানুষের কম্বিনেশন যেটা একদম পারফেক্ট, এরকম কিছু নয়। ঠিক আছে, চাইল্ড অফ আ সেলিব্রিটি অর ফেমাস পার্সন, কোন ফেমাস ব্যক্তি মানে শাহরুখ খানের ছেলে, তার সাথে আমি ম্যানেজ করবো, সেটার মানে হয় a person who is disregarded as lacking character or morality, বলছে এমন একজন ব্যক্তি যে যার মার্কেটে প্রচুর অসম্মান রয়েছে, বা লোক তাকে অসম্মান করে বা অবমাননা করে। রিগার্ড মানে সম্মান করা, ডিসরিগার্ডেড মানে অসম্মানিত। কেন তাকে অসম্মান করা হয়? কেন? বলছে ল্যাকিং ক্যারেক্টার, তার মধ্যে ক্যারেক্টার নেই, কোনো চরিত্র নেই, এবং তার মধ্যে কোনো মোরালিটি নেই। তার কিসের মোরালিটি? তাই না? তাহলে এমন একজন ব্যক্তিকে আমরা কি বলি? ম্যান অফ ট্রু, যার না ক্যারেক্টার রয়েছে না মরালিটি রয়েছে, এই পরিবর্তে যদি উইক পার্সনও দেয় সেইটাও হবে। হ্যাঁ, তারপরে দেখ আবার একটা ইডিয়াম আছে, সেন্টেন্সটা পড়ি। বলছে when it comes to cooking, বলছে যখন রান্নার বিষয়টা এগিয়ে আসে তখনই কি হয়? she can really think creatively and unconventionally to create unique dishes to surprise everyone. বলছে যখনই রান্নার কথা ওঠে সে এমন অমায়িক অমায়িক বুদ্ধি করে আনে যে সবাই সারপ্রাইজ হয়ে যায়। একদম আমরা যে ভাত ডাল মাছ মাংস খাই সেটাকে সে একদম মাস্টার শেফ লেভেলে নিয়ে যায়। ঠিক আছে, এমন নতুন নতুন বুদ্ধি বের করে। ঠিক আছে, ক্রিয়েটিভলি মানে সে নতুন বুদ্ধিমত, আর আনকনভেনশনাল মানে হচ্ছে কনভেনশন মানে গতানুগতিক, যে ভাত ডাল চিকেন কষা। ঠিক আছে, আনকনভেনশনাল মানে তুমি গতানুগতিক রীতিনীতির বাইরে বেরোয়। তাহলে কোন ইডিয়ামটা হবে? দেখো, হবে আউটসাইড দ্য বক্স। আমরা সবাই একটা বক্সের মধ্যে থেকেই ভাবি, আমাদের চিন্তা ভাবনাটা খুব সীমিত। যখন তুমি একটা নতুন কিছু বললে, নতুন কিছু তৈরি করে ফেললে, ফার্স্ট টাইম যখন রসগোল্লা বানানো হচ্ছে সেটা একটা আউট অফ দ্য বক্স আইডিয়া ছিল, মানুষ আগে কখনো খাইনি। ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো হয়েছিল, সেটাও একটা আউট অফ দ্য বক্স আইডিয়া, তাই না? যেমন ইউরেকা, আমরা বলি না যখন নতুন কোনো বুদ্ধি এসে বলি না ইউরেকা, তার মানে কি তোমার মাথায় নতুন কিছু এসেছে যেটা আগে কখনো কেউ বলেনি বা কেউ নতুন, কিন্তু যেটা গতানুগতিক নয়, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। খালি যেটা মেইনলি যারা আর্টিস্ট হন তারা বড্ড বেশি আউট অফ দ্য বক্স ভাবতে পারে। He suddenly tried to throw cold water on my plant. To throw cold water মানে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে, ঠিক আছে, তোমাকে বাবা বলেছেন বা মা বলেছেন বা তুমি নিজেই জানো যে আমাকে চাকরি পেতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, তুমি বদ্ধ পরিবার যে আজকে তো আমি মিড নাইট অয়েল বার্ন করেই ছাড়ি। ঠিক আছে, যে আমাকে আজকে পড়াশোনা করতেই হবে। এবার সারাদিন তুমি তো সেটা তো করতে তুমি মুখস্থ নও, এবার তুমি ঘুমিয়ে পড়েছো। ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো যে তুমি চাকরি পেয়ে গেছো, ভীষণ আনন্দে আছো, ভীষণ 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 আনন্দে আছো। ঠিক আছে, যে তুমি চাকরি পেয়ে গেছো। এবার তুমি স্বপ্ন দেখছো, তাই না? তো তখন তোমার মা এসে কি করলে, তোমার মুখে ঠান্ডা জল ছুঁড়ে মারবে। মেরে কি বলবে? যে তোমার দ্বারা বাবু কিছুতেই হবে না। কেন? পড়াশোনা করার জায়গায় জায়গায় তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো। তাহলে টু থ্রো
মানে কি তোমাকে ডিসকারেজ করা হচ্ছে যে মানে তো এটা আমি সিচুয়েশনটা বোঝালাম কিন্তু একটু সব কোল্ড ওয়াটার মানে কারোর গায়ে ঠান্ডা জল ছুঁড়ে মারছি মানে তাই আমি বোঝাচ্ছি যে তুমি আনওয়ার্দি, তোমার দ্বারা কিচ্ছুটি হবে না। দেখো এখানে লেখা আছে বেটা তুমসে না হো পায়ে, বুঝতে পারছো? আনওয়ার্দি তার মানে কি হবে মিনিং? টু ডিসকারেজ সামওয়ান, আমি কাউকে ডিসকারেজ করছি, যে আমি তাকে রিয়ালিটি যে জেগে উঠবো এটা বাস্তব, এরকম কিছু হবে না। ঠিক আছে? সিজ অপরচুনিটি মানে কোনো অপরচুনিটি সুযোগ নেওয়া তা নয়, তো আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন নয়, না রিভেঞ্জ টিভেঞ্জ কিচ্ছু নয়, রিভেঞ্জ নেওয়া নয় কিন্তু কারো গায়ে ঠান্ডা জল ছুড়ে মারা মানে তাকে বাস্তবে ফিরিয়ে আনা, যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো বাস্তবে এসে, যেমন তোমরা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো, শুয়ে শুয়ে ক্লাসটা দেখবে আগে। চুজ দ্য কারেক্ট অপশন টু সাবস্টিটিউট দ্য ইডিয়াম, এখানে ইডিয়ামটা দেওয়া আছে, কিছু একটা ইডিয়ামের মধ্যে ভুল রয়েছে, সেটাকে সাবস্টিটিউট করতে হবে। কঠিন প্রশ্ন দেখ, আগে দেখো নিপ অন দ্য বাট, এটাকে আমরা আগে সাবস্টিটিউট করে দিই, আমি মানেটা বলছি কারণ এটা তো অন্যভাবে বোঝানো সম্ভব না। এটাকে নিপ ইন দ্য বাট, ঠিক আছে? A criminal, all criminal tendencies must be nipped in the bud. এটা অন হবে না, nipped in the bud during childhood, বলছে একটা বাচ্চার মধ্যে যখন ছোটবেলাতেই সেই টেন্ডেন্সি দেখবেন যে ক্রিমিনাল হয়, তার কিন্তু টেন্ডেন্সি গুলো ছোট থেকে বোঝা যায় যে সে বড় হয় ক্রিমিনাল হবে, তো তার যে টেন্ডেন্সি গুলোকে সেগুলো ছোটতেই দাবিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে নিপড ইন দ্য বাড মানে ধরো এটা ফুল, ঠিক আছে? এই ফুল হওয়ার আগে এটা তো কুড়ি কুড়ি ফেলে গেছে, ঠিক আছে? একটা গাছ, গাছের পাতা, এখান দিয়ে একটা ফুল বেরোবে, এখান থেকে একটা কুড়ি বেরিয়েছে, হ্যাঁ? তো এই কুড়িটা যখন ফুটবে মানে ধরো তোমার খারাপ টেন্ডেন্সি জেগে উঠছে, তখনই সেটাকে আমি কেটে ফেললাম, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশ, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা প্রবাদ, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশ। নিপ ইন দ্য বাদ মানে শুরু হতে দিক খতম হবে, এখন শুরু হওয়ার আগেই তুমি শেষ করে দিবে, ঠিক আছে? নিপ ইন দ্য বাদ মানে শুরুতেই শেষ করে দেবো বা সেটাকে বাড়তে না দেবো, ঠিক আছে? বলছে বাইট ওয়ান্স টাইম, এটার মানে কি? বাইট হচ্ছে তোমার, আচ্ছা এটা ইংলিশ, যে ইংরেজিটা পড়ি সেটা মডার্ন ইংলিশ, এবং আগেকার সময় অনেক শব্দ ছিল যেগুলো এখন আমরা ইউজ করি না, তার মধ্যে একটা শব্দ হচ্ছে বাইট। বাইট মানে ওয়েট কর, ওয়েট ফার্স্ট টাইম মানে হচ্ছে, জানি না তোমরা কসমিক সিনেমাটা দেখছো, কিন্তু ফেমাস মুভি, হ্যাঁ? যেখানে এই মেয়েটা কি করে, মেয়েটা করে হচ্ছে সে চাকরি, তার এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়, এবং ছেলেটা হচ্ছে একটা সাধারণ সরকারি ক্লার্ক, এবং মেয়েটা একটা বড় পোস্টে চাকরি পেয়ে যায়, এবং সে বিয়ের মণ্ডপে বরকে ছেড়ে সে চলে যায়। ছেলেটা তো কোনো রিভেঞ্জ নেয় না, ছেলেটা কি করে, ছেলেটা অপেক্ষা করে 5 বছর, অপেক্ষা করে 5 বছর সে পড়াশোনা করে, পড়াশোনা করে কি রিভেঞ্জ দেয়, যে সে একজন IAS কোন একটা অফিসার হয়ে যায়। তাহলে কি বাইট ওয়ান্স টাইম মানে সঠিক সময়ের অপেক্ষা করা, ঠিক আছে? যে আমারও একদিন সুযোগ আসবে, সেদিন আমি দেখিয়ে দেবো আমি কে তুমি কে, এটাই বলে বাইট ওয়ান্স টাইম, টু ওয়েট পেশেন্টলি ফর অ্যান অপরচুনিটি, ঠিক আছে? তার উপরে বলে সেই অপরচুনিটি ও কোনোদিন পেত না, অপেক্ষা করেছে 5 বছর, কঠিন পরিশ্রম করেছে, দেন হি শোড দ্য ওয়ার্ল্ড হু হি ইজ, ঠিক আছে? বাইট ওয়ান্স টাইম মানে সঠিক সময়ের অপেক্ষা করা। The idiomatic expression a slap on the wrist মানে কি? slap on the wrist মানে কি? wrist এই যে wrist এবং slap করা মানে মারা, তো এবার মারছি মানে কি? এটা তো বিশাল বড় পানিশমেন্ট না, তোমাকে যদি আমি ফাঁসিয়ে ঝুলাই, এটা একটা বড় পানিশমেন্ট, কিন্তু তুমি এটা ছোট্ট কোনো ভুল করেছো, হাতে টিচার লাঠি দিয়ে মানে একটা স্মল পানিশমেন্ট, এটাকে কি বলবো? a very mild punishment, mild মানে অল্প, খুবই কম, যেটাতে বেশি লাগবে না তোমার, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কি আছে, বলছে the failure of the cross in successive years put the farmers in a tight corner. Successive অঙ্ক করেছি পর পর, বলছে পর পর কয়েক বছর, তো পর পর 2 বছর ক্রপ ফেলিয়ার হওয়ার জন্য, তাদের ফসল নষ্ট হওয়ার জন্য এখন ফার্মাররা একটা টাইট কর্নারে আটকে পড়েছে। দেখো ছবিটা দেখো, গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা ওকে দেখো একটা ছোট্ট ন্যারো গলিতে আটকে পড়েছে, মানে কি, the car is in a difficult position,
গাড়িটা একটা কঠিন পরিস্থিতিতে আছে, এটা সে বের করবে কি করে নিজেকে। সেরকম ভাবে ফার্মারদের 2 বছর লস হয়ে গেছে, এবার সে একটা টাইট কর্নারে, ধরো আমার তো একটা বডি উইথ আছে, আমি তো একটা লম্বা চওড়া মানুষ, এবার যদি আমি এইটুকুনি একটা accident, এইটুকুনি একটা ন্যারো একটা জায়গাটা আটকে পড়ি, ঠিক আছে, তার মানে কিন্তু সেখানে তো আমি নড়াচড়া করতে পারবো না, মুভ করতে পারবো না, তাহলে তখন কি বলবো, আই এম কারেন্টলি ইন আ টাইট কর্নার। বা ধরো আমার কাছে আজকে ধরো মাসের 2 তারিখ, ধরো ইমাজিন করছি আজকে মাসের 2 তারিখ, সে আমার সমস্ত স্যালারি শেষ, এবার না, এবার আমার সারাটা মাস কাটাতে আমার কাছে কোনো পয়সা নেই, তাহলে কি নাও আই এম ইন আ টাইট কর্নার, মানে কি আমি একটা কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছি, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে। মিলো মানে হচ্ছে বা তৃণভূমি। fill in the blanks দিয়েছে, he moved heaven and dash to get bail for his friend, মানে বন্ধুর বেল করানোর জন্য সে আকাশ পাতাল এক করে দিতে পারে। তো এটা একটা ইডিয়াম, সেটা কিভাবে, মুভ, মুভ হেভেন অ্যান্ড, দেখো অপশনে কোথায় আছে, হেল মানে তোমার কি বলে জানো, হেল মানে নরক, নরক গাড়িকে কি বলে, ইনফার্নো, হেল, স্কাই মানে কসমস মানে মহাকাশ, কি হবে, মুভ হেভেন এন্ড আর্থ মানে কোনো কিছু করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করে আমি সমস্ত রকম প্রচেষ্টা করি। আই মুভ হেভেন এন্ড আর্থ টু গেট এ জব, টু সিকিউর আ জব, একটা চাকরি পাওয়ার জন্য আমি আকাশ পাতাল এক করে খাটাখাটনি করেছি, ঠিক আছে। পোলস অ্যাপার্টমেন্ট, এই সিনেমাটা আই গেস মোরালস সবাই দেখেছি, জাবুইমে খুবই ফেমাস ক্যারেক্টার গীত, গীত একদম নিচে কুদে বেড়ায়, কখনো কখনো থামে না, মানে সব সময় চ্যা চ্যা করছে, এবং অন্য আদার হ্যান্ড দ্য হিরো আদিত্য খুবই কাম, খুবই রিল্যাক্স, তাহলে কি দুজন দুজনের থেকে একদম অপোজিট। আমরা বলি না, দেখবে সিনেমাতে দেখানো হয় হিরোইনটা খুব নম্র ভদ্রসভ্য, হিরো একদম সে ভিলেনের মতো হয়, একদম আলাদা রকমের পার্সোনালিটি, আমরা বলি না অপোজিট অ্যাট্রাক্ট, সেটা নর্থ পোল, এটা সাউথ পোল, দুটো একে অপরতে একদম ভিন্ন, অনেকটা দূরে। তো পোলস অ্যাপার্ট মানে একে অপরের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হওয়া বা ভিন্ন মতামত পোষণ করা। ধরো কোনো দুজন বন্ধু আছে, একজন লেফট উইং এ বিশ্বাস করে আর একজন রাইট উইং এ বিশ্বাস করে, তাহলে দে আর পোলস অ্যাপার্ট, ঠিক আছে। দেখো কোন হবে, হবে টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, হবে না সেপারেট মানে আলাদা, ভেরি ডিস্টেন্স মানে অনেকটা দূরে, এটা লিটারাল মিনিং, হ্যাঁ, যেমন আমরা বাংলায় বলি না নাচতে না জানলে উঠোন বাঁকা, এর একটা লিটারাল মিনিং কিন্তু আছে, উঠোনটা হয়তো বাঁকা ছিল তাই সে করে দেবে, কিন্তু ইডিয়াম কি এভাবে হয়, ইডিয়াম বা প্রবাদ সমস্ত সিচুয়েশনে অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। তো এর মানে হচ্ছে আমি বড় ব্যক্তির থেকে সম্পূর্ণ ভিন্ন মতামত পোষণ করি। এই মেয়ের জীবন সম্বন্ধে একটা ভিন্ন মতামত ছিল, ছেলেটার জীবন সম্বন্ধে ভিন্ন মতামত ছিল, দুজনে একে অপরকে কোন সারা, এই জন্য বলা হয় যে অপোজিট অ্যাট্রাক্টস, ঠিক আছে। দেখি পরের কোয়েশ্চেন কি রয়েছে, বলতে চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ইডিয়ামিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশন বিলো। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, টু গো টু দ্য ডগস, তার অপোজিট ইডিয়ামটা লিখতে বলছে টু গো টু দ্য ডগস মানে কি কুকুরের কাছে চলে যাওয়া। এবার কুকুরের কাছে চলে যাওয়া বলতে তোমার বাড়ির কুকুরের কথা বলছে না, রাস্তার যেগুলো রাস্তার কুকুর হয় সেই কুকুরের কথা বলছে। এবার সেই সমস্ত কুকুরের জীবন খুব ভালো হয়, খুবই মর্মান্তিক হয়, তো এবার তুমি তাদের মতো জীবন কাটাচ্ছ মানে কি তোমার তুমি শেষ, কমপ্লিটলি নিঃস্ব হয়ে গেছো, তোমার কাছে আর কিছু নেই, তোমার পুরো লাইফ খারাপ হয়ে গেছে, ঠিক। তাহলে একটু গো টু দ্য ডগস মানে কমপ্লিটলি কমপ্লিট ফেলিয়ার, ঠিক আছে। কমপ্লিট ফেলিয়ার হয়ে গেল, তুমি খুব মন দিয়ে প্রিপারেশন নিয়েছিলে, খুব মন দিয়ে প্রিপারেশন নিয়েছিলে, পয়েন্ট ওয়ান এর জন্য চাকরিটা হলো না। নাও তোমাকে রিলেটিভরা এসে কি বলবে, যে ইউ নাও গো টু দ্য ডগ, তুমি এতদিন ধরে এফোর্ট দিয়েছো, এতদিন ধরে খাটাখাটনি করেছো, তোমার চাকরি না পাওয়াটা তোমার সমস্ত খাটনিকে তারা খারিজ করে দিয়ে বলবে যে তোমার জীবন তো শেষ, ঠিক আছে। নাও ইউ আর আ কমপ্লিট ফেলিয়ার, ঠিক আছে, এমনটাই লোকে বলবে। এবার তুমি তো জানো যে আমি কেপেবল, এবার তুমি কি করবে, ইউ উইল
কোন কালি দিয়ে লিখি, কোন কালি দিয়ে লিখি, এটা বুঝতে পারেন? Then you will write like a nurse. এটা এখানে লিখি, যদি না পারো এখানে লিখছি now you will write like a phoenix. ঠিক আছে, এটাও একটা ইজি। রাইজ লাইক এ ফিনিক্স মানে কি? ফিনিক্স হচ্ছে একটা মিথিক্যাল বার্ড, একটা হচ্ছে পৌরাণিক গল্পের একটা পাখি, যে নিজেই তার শরীরে আগুন লেগে যায় এবং আগুন লেগে সে পুড়ে ভস্ম হয়ে যায়, যে তার ভস্ম থেকে সে পুনরায় জেগে ওঠে এবং এই সাইকেল চলতে থাকে। রাইজ লাইক আ ফিনিক্স মানে তুমি একবার ভস্ম হয়ে গেলে, একবার পেন করে গেলে, এবার তোমার অ্যাশেজ থেকে তুমি পুনরায় জেগে উঠবে, জেগে উঠে তুমি আবার লড়াই করবে, দেন ইউ উইল বি সাকসেসফুল। ঠিক আছে, এখানে তো সেটা নেই। এখানে কোনটা হবে? টু স্টার্ট ওভার আ নিউ লিভ, মানে ফ্রেশ স্টার্ট করা। তুমি লোকালকে যাই বলো, তুমি বললে যে না, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে, দেন ইউ উইল টার্ন আ নিউ লিভ, আবার নতুন করে ফ্রেশ করে স্টার্ট করতে হবে। তো অয়েল ওয়ান্স ওন মেশিন মানে নিজের চরকায় তেল দেওয়া, এখানে নয়। ঠিক আছে, এন্ড টু ব্রিথ ওয়ান্স লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এর কোনোটাই নয়। এর অপোজিট হচ্ছে যে নতুন করে শুরু করা বা টার্ন ওভার এন্ড নিউ লিভ। আর এই রাইজ লাইক আ ফিনিক্স মানে পুনরায় কোনো সাকসেস, আমি একবার ফেল করে গেছি, দেন আমি আবার লড়াই করে নতুন করে জেগে উঠছি, সেটা হচ্ছে রাইজ লাইক আ ফিনিক্স। ফিনিক্স হচ্ছে একটা পাখি। এই পাখির নাম তোমরা যদি হ্যারি পটার সিনেমা দেখে থাকো, তো সেই সিনেমাতে এই পাখিকে দেখানো। ভীষণ একটা মিথিক্যাল পাখি এবং অনেক নামটা বিভিন্ন জায়গাতে ইউজ করে, বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় শুনতে পাবে এই নাম, খুব একটা অপরিচিত নাম নয়। বলছে একটা ইডিয়াম দেওয়া হয়েছে, দেখ কি বলছে, দেখ ইডিয়ামিক এক্সপ্রেশন সি আই টু আই মিন, বলছে চোখের চোখ রেখে কথা বলা। মানে কখন আমরা চোখে চোখ রেখে কথা বলি? যদি আমি কোনো মিথ্যে কথা বলি বা আমাদের মতামত মিলছে না, তখন আমার কি হয়? অটোমেটিকলি, ধরো তুমি আমাকে সুপিরিয়র ব্যক্তি, আমি তোমার থেকে ইনফিরিয়র ব্যক্তি, হ্যাঁ, তুমি আমাকে বকাঝকা বলছো, তো এবার আমি কি তখন তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবো? পারবো। আমাদের মতামত এক নয়, তুমি আমার খারাপ ভাবো, আমি নিজেকে খারাপ ভাবি না, আমরা একে অপরের থেকে ভিন্ন মত পোষণ করছি, দেন উই উইল নট লুক ইনটু ইচ আদার সাইড। কখন আমরা চোখে চোখ রেখে কথা বলবো? যখন আমরা একে অপরের সম্বন্ধে সহমত হব, তুমিও আমাকে ভাবো, আমি মনে ভাবি, এবং আমরা একে অপরকে পছন্দ করি, দেন অনলি উই উইল ফিল ইচ আদার, তাই না? তাহলে সি আই টু আই মানে হচ্ছে তার সাথে সহমত পোষণ করা। তাহলে কি হবে? এগ্রি উইথ সামওয়ান। রিমেইন মানে মতই রাখছে না, এটা নয়, একই মত পোষণ করা। আর আরেকটা ইডিয়াম হয় নট সি আই টু আই উইথ সামওয়ান, মানে চোখে চোখ রেখে না কথা বলা, মানে কি ভিন্ন মত পোষণ কর তুমি আর আমি। আচ্ছা, সি আই টু আই এর আরেকটা ইডিয়াম হয়, লিখে নাও, কি লিখবে? অন দা সেম পেজ। এর মানেও কি? একই মতামত পোষণ করা, মানে কি তুমিও আমাকে বন্ধু মনে করো, আমিও তোমাকে বন্ধু মনে করি, তাহলে কি আমরা একটা একই পজিশনে আছি। ঠিক আছে, আমি তোমাকে আমার প্রাণের সখা বা প্রাণের বন্ধু মনে করছি, তুমি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা, ফ্রেন্ডও কনসিডার করো না, দেন উই আর নট ইন দ্য সেম পেজ। যখন দুজনে একই মতামত পোষণ, সেরকম বলবো উই আর অন দ্য সেম পেজ, তুমি আমাকে বন্ধু মনে করছো, আমি he cannot hold a candle to his elder brother. এই আন্ডারলাইন ইডিয়ামের মানে বলা হয়েছে, বলছে তার ভাইয়ের মতো সে প্রদীপ ধরতে পারেনি, বাড়ির প্রদীপ সে হয়ে উঠতে পারেনি। ধরো যাদের ভাই বোন রয়েছে তারা হয়তো এটা রিলেট করতে পারবে, আমার নেই তাই আমি রিলেট করতে পারবো না। ধরো তোমার দাদা বা দিদি আছে এবং তারা, তুমিও যে স্কুলে পড়ো উনিও স্কুলে পড়তেন, এবার তোমার দাদা বা দিদি মারাত্মক পড়াশোনায় পড়ছে, মারাত্মক মানে মারাত্মক, সে হয়তো ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড বয় হয় বা সেকেন্ড গার্ল হয়। ঠিক আছে, এবার তুমিও 4-5 বছর পর সেম স্কুলে ভর্তি হচ্ছ, তুমি তোমার দাদা বা দিদির তুলনায় খানিকটা কম পড়াশোনায় ভালো। ঠিক আছে, তুমি হয়তো ক্লাসে 10th পজিশনটা পাচ্ছ, তখন তোমার টিচার এসে বলবে যে তোমার তোমার ভাইয়ের সাথে বা তোমার দিদির সাথে কোনো তুলনায় নেই, তোমার দিদি যে যেই প্রদীপ সামনে এগোচ্ছিল তুমি সেটাকে বহন করতে পারলে না। ঠিক আছে, তাহলে ক্যান নট হোল্ড আ ক্যান্ডেল মানে ক্যান নট বি কম্পেয়ার টু, তোমাকে তুমি তোমার দাদার তুলনায় তুমি লায়কই নাই হইতো, মানে তোমার কোনো যোগ্যতাই নেই তোমার দাদার
মতো তুমি ক্যান্ডেল বিয়ার করতে পারোনি, ঠিক আছে? বিভিন্ন বলিউডের হিরো হিরোইনরা এবার তাদের ফার্স্ট জেনারেশন যারা ছিলেন তারা অসাধারণ কাজ করেছে, কিন্তু তাদের যে সেকেন্ড জেনারেশন তাদের ছেলে মেয়েরা দে ক্যান নট হোল্ড আ ক্যান্ডেল টু দেয়ার প্যারেন্টস, মানে কি তাদের মা বাবার সাথে তাদের কোনো তুলনাই নেই, তাদের মা বাবার প্রফেশনাল ছিলেন এবং তারাও প্রফেশনাল হতে পারে তো অন্য কোনো ফিল্ডে, এই ফিল্ডে যার সাথে তুলনা করা যায় না। এই দুই ক্যারেক্টারকে আমরা সকলে চিনি, থ্রি ইডিয়টস সকলে দেখেছি, ভাইরাস এবং তার ফেভারিট স্টুডেন্ট চতুর। If you are in the good books of the boss, you are sure to rise quickly. বলছে যদি তোমার বসের গুড বুকসে তুমি থাকো তাহলে তোমার ডেফিনেটলি খুব তাড়াতাড়ি প্রমোশন হবে, কেন আমাদের সমস্ত প্রমোশন আমাদের বসরাই হ্যান্ডেল করেন তো। হ্যাঁ, উনি যদি আমাকে ভালো ভাবেন, আমার কথা রেকমেন্ড করেন, তাহলে আমি চাকরি পেয়ে যাবো, চাকরি পেয়ে যাবো, আমার প্রমোশন হবে, চাকরি পাওয়াটা ভুল কথা বললাম। তাড়াতাড়ি প্রমোশন হবে। গুড বুকস মানে কি, মানে কারোর নজরে ভালো থাকা, ঠিক আছে? যেমন দেখবে পুলিশের কিন্তু একটা রেকর্ড হয় যেখানে সব, তুমি যদি কোনো বা আমি যদি কোনো ক্রাইম করি দেন আমাদের নাম উঠে গেল, তার মানে আমাদের কোনো একটা খাতাতে খারাপ জায়গাতে নাম উঠেছে, যে উই হ্যাভ নট ইন দ্য গুড বুকস অফ দেম। কিন্তু কোথাও কোথাও কারোর কারোর মনে তো আমি ভালো কাজও করেছি, তো সেখানে তার মনেও তো আমার নামটা উঠবে, সে আমাকে পছন্দ করবে, দেন আই এম অন দ্য গুড বুকস, ঠিক আছে? বা মৃত্যুর পর তুমি চিত্রগুপ্তের গুড বুকসে আছো না ব্যাড বুকসে আছো, সেটা তো তুমি নর্থে যাবে না ইয়েতে স্বর্গে যাবে, সেটা ডিসাইড করতে। তারপরে গুড বুকস মানে কি, গুড বুকস মানে কারোর ফেভারে থাকা, ওকে পছন্দ করা। যেমন ভাইরাস চতুরে ভীষণ চতুর ওয়াজ ইন দ্য গুড বুকস অফ ভাইরাস, ঠিক আছে? ইন ফেভার উইথ দা, ঠিক আছে? বসের ফেভারে থাকা বা বস তোমাকে ফেভার করে, ঠিক আছে? গুড বুকস মানে কাউকে পছন্দ করা বা কাউকে ফেভার করা, ঠিক আছে? She is accused of sitting on the fence. Sitting on the fence মানে বলছো, যাদের গ্রামে বাড়ি আছে তারা জানবে এরকম বেড়া হয়, হ্যাঁ, বাড়ির সামনে জায়গা থেকে বেড়া, এই বেড়াটাকে আমরা ফেন্স বলি। এবার ভাবো এটা ফেন্স, হ্যাঁ, এই ফেন্সের উপর এটা তুমি এরকম ভাবে তুমি দাঁড়িয়ে আছো, তুমি ভীষণ ট্যালেন্টেড, ছোটবেলায় এরকম দাঁড়, আমার চুল আছে একটা না অনেকগুলো চুল বাঁধিয়ে দিলাম, ঠিক আছে? না বানিয়ে সরি খারাপ ড্রয়িং এর জন্য। এবার তুমি পেন্সের উপর দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি ভাবছো যে এই দিকটাতে যাবো না ওদিকটাতে যাবো, এদিকটাতে নামবো না ওদিকটাতে নামবো, বিরিয়ানি খাবো নাকি অন্য কিছু ভালো খাবো বা পিৎজা খাবো, তুমি ডিসিশন নিতে পারছো না। হয় না, আমরা যখন কোনো খাবারের দোকানে যাই তখন আমরা ডিসিশন নিতে পারি না যে এটা খাবো না ওটা খাবো, এই জামাটা কিনবো না ওই জামাটা কিনবো, এই যে দ্বিধাবোধ, এটাকেই বলি সিটিং অন দ্য ফেন্স। তুমিও বেড়ার উপর দাঁড়িয়ে আছো, মা তোমার পেছনে খুন্তি নিয়ে দৌড়ে আসছে, তুমি এই পারে নামবে বা ও পারে নামবে, কোন পারে নামলে তুমি তাড়াতাড়ি পালাতে পারবে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি ডিলেমা। ডিলেমা মানে কি, দ্বিধাবোধ, ঠিক আছে? তাহলে কি হবে, which side to take, তুমি ভাবছো। হ্যাঁ, এখন বিভিন্ন ঘটনা কারেন্ট সিচুয়েশন চলছে যেখানে প্রত্যেকে আলাদা টিমে ডিভাইড হয়ে গেছে, এবার তুমি ভাবছো কোন টিমটাকে সাপোর্ট করবো কোনটা করবো না, এটাকে বলি সিটিং অন দ্য ফেন্স, ঠিক আছে? তার মানে কি क्या करो इसका মানে তুমি ডিসিশন নিতে পারো, মারবো মার দিয়ে যায় আর ছোড় দিয়ে যায়, এটাই লাগাতে হবে, হ্যাঁ? তাহলে কি ডিলেমা ছিল না কোন একটা সিনেমাতে, মার দিয়ে যায় আর ছোড় দিয়ে যায়, ডিলেমা ডিসাইড করতে পারছে না মারবো না ছাড়বো, ঠিক আছে? তাহলে the teacher announced that she had no blue-eyed boys in the class. ওই টিচার অ্যানাউন্স করেছে যে তার ক্লাসে কোনো নীল চোখের ছেলে নেই, মানে কি, ধরো যাই ধরো একটা ক্লাসে 10টা স্টুডেন্ট রয়েছে এবং একজনের সুন্দর নীল চোখ রয়েছে, তুমি তাকে, সে ডেফিনেটলি সকলে থেকে বেশি প্র্যাকটিস পাবে, কেন ইটস লুক প্রিটি, দেখতে সুন্দর লাগে, এবং ব্লু আইড মানে হচ্ছে ফেভারিট, হ্যাঁ, কেন তার নীল চোখ আছে মানে সে সবার মতো নয় এবং সে ফেভারিট হয়েছে, মানে ব্লু মানে টিচার বলছে যে আমার ক্লাসে কোনো ফেভারিট স্টুডেন্ট নেই, আমি সবাইকে ইকুয়ালি ভালোবাসি। দেখো আমরা সকলে খামার না, এখানে এই যে বাবা কিন্তু ছেলে কিন্তু তার ব্লু হোয়াইট বয় না, তার ব্লু হোয়াইট বয় হচ্ছে নীল গাড়িটা, হ্যাঁ, দেখবে মেয়ের ডিগ্রো বলতো, ছেলেকে বলতো না গাড়িকে বলতো। দেন ফর দিস মানে এই কাকুর জন্য ব্লু হোয়াইট বয় হচ্ছে কার, দ্য কার ইজ ফেভারিট, ঠিক আছে?
ব্লু আইড মানে হচ্ছে ফেভারিট, রয়্যাল স্টুডেন্ট কিন্তু নয়, ফেভারিট। এখন যদি তোমার নীল চোখ হয়, সবুজ চোখ হয়, অটোমেটিক্যালি ইউ উইল গ্র্যাব অ্যাটেনশন। কেন তুমি সকলে নাও, তুমি ব্যতিক্রম। ব্যতিক্রম কি বলে না, বলে হচ্ছে এক্সেপশনাল তো বলেই, আরেকটা কি বলে পরীক্ষা সেটা দেয় কিসব, সেটা এই অ্যানোমালি। অ্যানোমালি মানে ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, বলছে a good Samaritan, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম। a good Samaritan মানে a helpful person, ঠিক আছে। কঠিন পরিস্থিতিতে যিনি তোমার সাহায্য করবে তাকে আমরা বলি হচ্ছে a good Samaritan, ঠিক আছে। good Samaritan ওর অপশনটা হবে a helpful person। রিলিজিয়াস ব্যক্তি মানে হচ্ছে যিনি ধার্মিক, সিটিজেন অফ সামারিয়া এরকম কিছু নয়। ল অ্যাবাইডিং পারসন যিনি নিয়ম মেনে চলেন, তাও যিনি অন্যকে সাহায্য করেন কঠিন পরিস্থিতি। দেখো এখানে বাচ্চাটা মুখ আরেকজনকে হেল্প করছে, তাহলে আই ক্যান সে হি ইজ আ গুড সামারিটান, ঠিক আছে। তারপর বলছে the Rajput warriors set their face against the invaders। বলছে যারা আমাদের আমাদের ইন্ডিয়াতে ইনভেড করেছিলেন, জোরপূর্বক ঢুকে পড়েছিলেন, তাদেরকে তাদের মারাত্মক বিরোধিতা কারা করেছিল, রাজপুতরা করেছিল। তাহলে সেট দেয়ার ফেস এগেইনস্ট মানে বিরোধিতা করা। এই যে আমাদের এই মুহূর্তে এত এডুকেশন এডুকেশনাল জিনিসপত্র নিয়ে যে প্রোটেস্ট চলছে, স্টুডেন্টরা কি করলো, দে সেট দেয়ার ফেস এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, তাই না। যে তারা বললো না, আমরা যেটা চাই সেটা দিতেই হবে, আমরা অপোজ করছি, আমরা এটা মানবো না, তাই না। প্রোটেস্ট হয়েছে, তাহলে কোনটা হবে দেখো, বিকাম এনিমিজ মানে শত্রু হয়ে যাওয়া নয়, টার্ন আগে ফ্রম পালিয়ে যাওয়া তাও নয়, ফেস ডিফিকাল্টি না, অপোজ স্ট্রংলি, তীব্র ভাবে বিরোধিতা করা, ঠিক আছে। রাজপুতরাও করেছে, এখন নতুন জেলসেরাও করছে, তীব্র বিরোধিতা করা। কবিতা একটু খারাপ হয়ে গেছে, বলছি না ম্যাডাগাস্কার কোপ অ্যাটেম্প ended in a fiasco। ended in a fiasco, fiasco মানে হচ্ছে, এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, তাহলে তো সিনোনিম মেনশন হবে ওদের ফেইলিয়ার, ঠিক আছে। ফেইলিয়ার, ended in fiasco মানে কমপ্লিট ফেইলিয়ার। মানে কি, আমি ভীষণ 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 চেষ্টা করলাম, ওই যে ওয়াইল্ড গুজ যে সব শেষে নিটফল জিরো, ended in fiasco মানে তাই, যার নিটফল জিরো, প্রচুর খাটাখাটি করা হলে কিছুই হলো না, ঠিক আছে। আনসার কি হবে, হবে হচ্ছে হ্যাড নো এফেক্ট, কোনো তার ফলাফল পাওয়া যায়নি। ও না না, সরি 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 সরি, কি হবে, ওয়াজ অ্যান আফটার ফেইলিয়ার, কমপ্লিট ফেইলিয়ার, সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া, ঠিক আছে। রেজাল্টেড ইন ব্লাডশেড মানে খুনোখুনি হওয়া, তা নয়, ডিজাস্টারও নয়, এর মানে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়া, ঠিক আছে। The student wanted a holiday, স্টুডেন্টটা হলিডে চেয়েছিল, কিন্তু the principal put his foot down, খুব ইম্পর্টেন্ট, put his foot down মানে কোনো কিছু নিয়ে স্ট্রং কোনো একটা তোমার পার্সপেক্টিভ রাখা, যে না এটা আমি করবো না, বা না আমি এটা করবো। মানে অনেকক্ষণ ধরে পাটা আমার হাওয়াতেই ছিল, অনেকক্ষণ ধরে অনেক ঝামেলা চলছে, আমি আমার পাটা রাখলাম, এর মানে যে আমি এখান থেকে নড়ছি না, এটাই আমার মতামত, ঠিক আছে। আই এম পুটিং মাই ফুট ডাউন মানে এই যে আমার এখানে পাটা পড়লো, আমার পাটা এখানেই থাকবে, যতক্ষণ না আমার কথা মানা হবে ততক্ষণ আমার পাটা সরবে না, ঠিক আছে। যেমন আমাদের স্টুডেন্টরা করেছি, উই হ্যাভ মানে কারেন্টলি এখন আমাদের রিলেশন চলছে, আমাদের কাছে অনেক এক্সাম্পল রয়েছে, আমরা সেটা ইউজ করবো, যাতে বেশি ভালো রিলেট করতে পারি। স্টুডেন্টদেরকে প্রথমে তো পাত্তাই দেওয়া হচ্ছে না যে রেজিগনেশন হবে কি হবে না, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু they did not put মানে they did not take their foot up, তাই না, they put their foot down, যে না আমরা আমাদের মতে অনড়, আমরা যেটা চাই সেটা নিয়েই ছাড়বে। যেরকম আমি কেমন বাচ্চারা হলিডে নেওয়ার জন্য কেমন, টিচার বলছে না আমার যেটা মনে হবে সেটাই করা হবে, ফুট ডাউন মানে asserting his authority, তার যে ক্ষমতা সেটাকে অ্যাসার্ট করা, সেটা জোর দিয়ে দেখানো যে এইটা আমার ক্ষমতা, দিস ইজ মাই স্ট্যান্ড, আই ওয়ান্ট দিস, ঠিক আছে। যেমন ছোটবেলা হতো না,
স্কুলে খুব চিৎকার ক্লাসে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ম্যাথের টিচার বা কোনো টিচার থাকতে এসে চিৎকার করলেন, তুমি একদম সবাই শান্ত হয়ে গেল। তার মানে কি নিজের যে অথরিটি সেটাকে এক্সার্ট করা, যে এই যেটা আমি আছি এবং এটা আমার স্ট্যান্ড, ঠিক আছে? মানে নিজের অথরিটি শো করা। I have a bone to pick with you in this matter. দেখো একটা হার নিয়ে দুটো কুকুর মারামারি করছে, তাই না? তো এর মানে কি বোন টু পিক মানে হচ্ছে তার সাথে ঝগড়া করা। আগেকার সময় কি বলতো, ওই দেখবে এখনো হয়, আগেকার সময় কেন চিকেন খায়, মিট খায়, অনেকে হাড়ের মাংসটা ভীষণ পছন্দ করে। ধরো বাকি বা থালার মধ্যে একটাই হাড়ের মাংস আছে, দুজন বসে আছে, ঝগড়া তো লাগবে, কে নেবে? দুজনেই যদি পছন্দ করে তাহলে দুজনের মধ্যে ঝগড়া লাগবে, যেটা আমি পাবো না সে পাবে। এই বোন টু পিক মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? ডিসএগ্রিমেন্ট মানে কোন অপশন কি হবে? ডিসএগ্রিমেন্ট। টু বি না, ঝগড়া মারামারি চলবে। আই হ্যাভ আ বোন টু পিক উইথ ইউ ইন দিস ম্যাটার, কোনো একটা বিষয় রয়েছে, সেই বিষয়ে তোমার সাথে আমার ভীষণ বড় ঝগড়া করার আছে, ঠিক আছে? সেলফলেস মোটিভ নয়, নাহলে দিয়ে তো মারামারি ধরে হতো। টু বি অ্যাংরি না, অ্যাংরি হয় মারামারিও করবো। আর ডিজায়ার মানে ইচ্ছে, ইচ্ছে থাকবে তাই জন্য মারামারি করছি। And আজকে লাস্ট লিস্ট কোয়েশ্চেন, আমরা সবাই কার্বন ফাইবার দেখেছি। The angry hockey players gave vent to their feelings. বলছে ক্ষুব্ধ হকি প্লেয়াররা তাদের ইমোশনকে প্রপারলি এক্সপ্রেস করলো। ভেন্ট মানে কি? ভেন্ট শব্দটা সকলে জানে, ভেন্টিলেটেড হয়, হয় না, যেখান দিয়ে হাওয়া পাস করে, যাতে হাওয়া পাস করতে পারে। তো ভেন্ট করা মানে যেতে দেওয়া, ছেড়ে দেওয়া। তার মানে কি যে ভেন্ট টু দেয়ার ফিলিংস মানে ফিলিংস এক্সপ্রেস করবে। যেমন শিনচ্যানের মা ভীষণ রেগে গেছে এবং শিনচ্যানকে মেরে তার ইমোশন এক্সপ্রেস করছে, শি ইজ গিভিং ভেন্ট টু হার ইমোশন, ঠিক আছে? কি হবে? টু এক্সপ্রেস মানে কি অনুভূতি প্রকাশ করা। এমফাসাইজ মানে জোর দেওয়া, এটা নয়। সাপ্রেস মানে দাবিয়ে দেওয়া, দাবিয়ে হচ্ছে না, মার্চ সেকেন্ড দেখো ভীষণ করে মারছে। এক্সপ্রেস মানে খারিজ করে দেয়। কি হবে? টু গেট ভেন্ট টু দেয়ার ভেন্ট, ভেন্ট মানে ভেন্ট দ্য ফিলিংস মানে আমি আমার ফিলিংস কে এক্সপ্রেস করার জায়গা দিচ্ছি। হয়ে গেল আমি আজকের ক্লাসে 30টা প্রশ্ন করলাম। পরের দিন আবার নতুন ক্লাসে আমরা ইডিএমই করবো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং জানাবে কেমন লাগবে, ঠিক আছে?